সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী। দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পিছনের মাঠে। পেছন দিককার মাঠটার বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবনে নাকি রাত্রির বেলা শাঁকচুন্নি আসে। তালবস্যয় চন্দ্রবিন্দু আকার ক শাঁক, চয় হস্যৌ দন্তনয় দন্তনয় হস্যই রয়াকার শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্তিরে নাকি সুরে শিয়ালের মতো গান গায়। এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়ে আছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। প্রথমেই হচ্ছে দোতলার বারান্দায় পাপু বল নিয়ে খেলছিল। বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। এবার মাঠটার ডেসক্রিপশন দিচ্ছে। মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের উপাশে বড় বড় গাছের একটা বাগান। এবার একটা বাগানের ডেসক্রিপশন। মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে, মাঠটার এইটুকুই ডেসক্রিপশন। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। এবার সেই বাগানটার ডেসক্রিপশন দিচ্ছে। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশবনে নাকি রাত্রির বেলা শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্তিরে নাকি সুরে শিয়ালের মতন গান গায়। এদিকে আচ্ছা, গান গায়। এটা হচ্ছে বাগানটার ডেসক্রিপশন। এবার পাপুর ওইদিকে তাই একা একা যাওয়া নিষেধ। কিন্তু পাপু কি করলো, কেউ দেখছে না ভেবে, পাপু দেখছে না বলে মাঠে নেমে বলটা খুঁজতে লাগলো, কিন্তু বলটা দেখতে পেল না। ভাবলো নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়ে আছে। বলটা খুঁজতে খুঁজতে পাপু এলো বাগানের কাছে। মানে মাঠে গিয়ে বলটা খুঁজছিল, তারপরেই বাগানের কাছে এসে দেখলো একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল নিশ্চয়ই লোকটা চোর। তারপরেই মনে হলো চোর নয়, এটা দৈত্য কিংবা বক রাক্ষস। তাহলে জামরুল গাছের পাশে দাঁড়িয়ে থাকতে প্রথমে একটা লোককে দেখতে পেল। লোকটা তাদের বাড়ির দিকেই, পাপুদের বাড়ির দিকে তাকিয়েই দাঁড়িয়েছিল। পাপু তো প্রথমে ভাবলো নিশ্চয়ই লোকটা চোর। তারপরেই মনে হলো লোকটা চোর নয়, কোনো দৈত্য বা বক রাক্ষস। লোকটার দৈত্যের মতোই লম্বা লোকটা দৈত্যের মতোই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজার রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পিছনে ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল। দৈত্যটা তার নাম জানলো কি করে? নিশ্চয়ই এবার কপাত করে খেয়ে ফেলবে। মানে প্রথমে ভাবলো চোর, তারপরে মনে হলো না ওটা চোর নয়, দৈত্য কিংবা বক রাক্ষস। লোকটা দৈত্যের মতোই লম্বা। এবার লোকটার ডেসক্রিপশন দিচ্ছে, দৈত্যের মতোই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। দেখে মনে হলো যেন জানলা দরজা রং করার মতন কেউ ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পিছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো বলে। তাতে পাপু আরো ভয় পেল। দৈত্যটা তার নাম জানলো কি করে, এটা সে ভাবলো। এবার ভাবলো নিশ্চয়ই দৈত্যটা তাকে খপাত করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর করব না, আমি আর কোনো দিন দুষ্টুমি করব না, আমাকে মেরো না। লোকটা বলল, না তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো? পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না।
পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়লো, ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটলো। বারান্দায় উঠেই পাপু সাহস পাপুর সাহস ফিরে এলো, মানে বারান্দাটা এবার উঠে এসছে, এবার পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে বলল, এক লাথি দিদিকে ডেকে দেবো না ছাই দেবো? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? পাপুর দিদি চিত্রা এক তলাতেই ছিল। সে বলল, ওই পাপু, তুই কার সঙ্গে কথা বলছিস? বাবু পাপু বলল, দেখ না দিদি। পাপু বলল, দেখ না দিদি, ওখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল। পাপু তার দারুণ গুলবাজ, কত জিনিস সে বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে কেন? আমাকে দৈত্যের কি দরকার পড়লো? ওই দেখ না, ওই দেখো না, দৈত্য হাতছানি দিচ্ছে। ইল। পাপু জিভ ভেঙিয়ে দিল। চিত্রা তখন বারান্দায় এসে দাঁড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ বড় জামরুল গাছটার পাশে? চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল, কে? কে ওখানে? সবে মাত্র সন্ধ্যা হয়েছে, একটু একটু, এখনো আকাশের আলো যায়নি, মানে তখনও আকাশের আলো যায়নি, একটু একটু সন্ধ্যা হয়েছে সবে। এক্ষুনি কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে, আবার জিজ্ঞেস করলো, কে? পাপু বলল, দিদি, যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ যেন একটা ডাকলো, চিত্রা শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল, কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাঁড়ির মধ্যে থেকে কথা বলছে, কিন্তু কে তার নাম ধরে ডাকছে? সে আবার বলল, কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। গলার আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো ক্রমে বলল, ও মা, ও মা, ও মা গো! পিছন ফিরে দৌড়তে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা, ভয় পেও না, আমি রণজয়। বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা, ভয় পেও না, আমি রণজয়। মূর্ধন্য ণ বর্গের জ অন্তঃস্থ, রণজয়। রণ মানে কি? যুদ্ধ। রণজয় মানে রণক্ষেত্র, মানে কি যুদ্ধক্ষেত্র। রণজয় মানে যে যুদ্ধকে জয় করেছে তাকে বলে রণজয়। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা এসো, বাবা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। মা, বাবা, কাকা, ছোট কাকা সবাইকে ডাকলো সে, মানে পাপু আহ তার বাবা, মা এবং ছোট কাকাকে ডাকলো এবং বলল, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা, চিত্রা। চিত্রা সত্যিই অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতো চেঁচাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছে ওই বাগানের মধ্যে, শিগগিরই। মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। ছোট কাকাই আগে আগে বাগানের মধ্যে ঢুকতেই তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল, ওরে বাবা রে, গরিলা! কিং কং! বন্দুক, বন্দুক আনতে হবে! ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠে বলল, ওরে বাবা রে, গরিলা! কিং কং! বন্দুক, বন্দুক আনতে হবে! মা তবু এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যিই একটা দৈত্যর মতো মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন। হাত জোড় করে বললেন, তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও। তুমি যা চাও তাই দেব। হাত জোড় করে চিত্রার মা রণজয়কে বললেন,
তুমি যেই হও আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যা চাও তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে। সে মা মা করে ডেকে উঠল, তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে। লাঠি দা শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতো লোকটা দাঁড়িয়েছিল। প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পট করে ভেঙে ফেললো। তারপর দৌড়তে লাগলো পেছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্য দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাবার সাহস হলো না কারুর। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। গ্রামটার নাম কি? নিশানপুর। দন্তন্য হস্যই তালবস্যই আকার দন্তন্য পয় হস্য উর। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তারা স্বচক্ষে একটা দৈত্য দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে। কেউ বলল তার মূলোর মতন দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা গরিলা, কেউ বলল যাহ, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং। কেউ বলল তা কি করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। তাহলে কি কি কথা রটলো? নাম্বার ওয়ান, নিশানপুর গ্রামে একটা দারুণ উত্তেজনা ছড়িয়ে গেল। তারা স্বচক্ষে একটা দৈত্য দেখেছে। অনেক রকম গল্প তাকে নিয়ে তৈরি হলো। কেউ বলল ওটা দৈত্য না, আসলে একটা, আচ্ছা, প্রথমে কি বললো? কেউ বলল তার মূলোর মতন দাঁত, নাম্বার ওয়ান। কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, নাম্বার টু। কেউ বলল দৈত্য না, আসলে একটা গরিলা, থ্রি। কেউ বলল ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং, নাম্বার ফোর। কেউ বলল তা কি করে হবে, ও কথা বলতে পারে, বাংলায় কথা বলে, নাম্বার ফাইভ। কেউ বলল তাহলে নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে, নাম্বার সিক্স। এটা হলো দৈত্যটার বিভিন্ন রকমের ব্যাখ্যা বা ডেসক্রিপশন। নিশানপুর গ্রামের লোক এটাই করলো। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বললো ও কথা? রণজয় নামে পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে, এই যে রণজয় নামে পাশের গ্রামে একটি ছেলের সঙ্গে চিত্রার বিয়ে ঠিকঠাক হয়ে গিয়েছিল। সেই ছেলেটা হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ তার খবর জানে না। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেলে তেল তেলে নীল রঙের গা। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেল তেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতন, অদ্ভুত কোনো জন্তুই হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু আগে দেখেছি, আমি সবচেয়ে আগে দেখেছি। ছোট কাকা বললেন, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ নয়, তেল তেলে নীল রঙের গা, মুখটা সিংহের মতো, অদ্ভুত কোনো জন্তুই হবে। এটা কিন্তু ছোট কাকার ডেসক্রিপশন। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকি তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। এবার সত্যি পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত। খবরের কাগজেও ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। তাহলে এই কথাটা খবরের কাগজে কিন্তু ছাপা হয়ে গেল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। দৈত্যের নাম কিন্তু সত্যিই রণজয়। কিছুদিন আগেও সে মানুষ ছিল। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো। খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। গত 4-5 দিন সে কিছুই খায়নি।
কিছুই প্রায় খায়নি। এই জঙ্গলে ফলমূল প্রায় কিছুই নেই। জন্তু জানোয়াররাও কিছুই নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে। শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না। গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। একটুক্ষণ বসার পরেই রণজয় ভাবল এখানে থাকা ঠিক নয়, তাকে জলের কাছে যেতে হবে। তার যেন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতো এক রকমের প্রাণী আসে তাকে বন্দি করার জন্য। এই যে তার গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে ধরে রাখতে পারবে না, কিন্তু আকাশ থেকে মাঝে মাঝে মানুষের মতো এক রকমের প্রাণী আসে তাকে বন্দি করার জন্য। ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে একরকম। এরকম ওরা চায় রণজয়কে তাদের গৃহে নিয়ে যেতে। ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওদের হাত থেকে ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না। সেই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া। ওরা জলকে ভয় পায়। জঙ্গলের মধ্যে একটা খাল আছে কচুরি পানা ভরা। রণজয় এসে তার ধারে বসে কচুরি পানা সরাতে লাগলো। খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখটা ধুলো, চামড়ার উপরে জোর দিয়ে হাত ঘষতে লাগলো। যদি নীল রং ওঠে না, কিছুতেই ওঠে না। আকাশে জ্যোৎস্না রয়েছে, আয়নার মতো জলে রণজয় নিজের মুখের ছায়া দেখলো। সত্যি, কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না? এমনকি চিত্রার সঙ্গে এত ভাব ছিল, সেও চিনতে পারল না। সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে। রণজয় এখন প্রায় 7.5 ফুট লম্বা। এই যে রণজয় এবার ডেসক্রিপশন দিচ্ছে, রণজয় 7.5 ফুট লম্বা, মুখখানাও সেরকম প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রঙও নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখে কেউ ভয় পেত না। মাথার উপরে একটা বিশাল ঘর ঘর শব্দ, একটা গোল মতন জিনিস ওপর থেকে নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতন একটা সরু আগুনের রেখা একটা গাছের উপর পড়ছে, তার সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে। রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে, কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবিয়ে রইল। গোল জিনিসটার থেকে একটা দরজার মতো খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ। তারপর হাওয়ায় ঠিক পাখির মতো উড়তে উড়তে নেমে এলো নিচে। এটা আবার ডেসক্রিপশন গোল জিনিসটা থেকে একটা দরজার মতো খুলে গেল, সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ। তারপর হাওয়ায় ঠিক পাখির মতো উড়তে উড়তে নেমে এলো। এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিড়মিড় করে। হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুনই করে ফেলতো। সে তো কোনো দোষ করেনি, তবু ওদের জন্য কেন তার এত কষ্ট? কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না। ওদের কাছে নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল, সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলো না, তবুও রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে সে বলছে, নীল মানুষ, লুকিয়ে থেকো না, আমাদের সঙ্গে চলে এসো, এখানে তুমি বাঁচতে পারবে না, আমাদের সঙ্গে এসো। রণজয় কোনো উত্তর দিল না। সে যেখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে গেল অনেকখানি। একটু বাদে লোকটা আবার উড়তে উড়তে গেল উপরে। রণজয় খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয়। ওরা যখন জলকে এত ভয় পায়, তখন নিশ্চয়ই জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে। কিন্তু এবার তার আর তা করা গেল না। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো। কিছু খাবার জোগাড় করতেই হবে, কোনো দিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়েই তা করতে হবে। উপায় কি? আবার হাঁটতে শুরু করলো সে জঙ্গলের আশেপাশ দিয়ে।
জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে, সেখানে রাত্রিবেলা অনেক লরি যায়। ইচ্ছে করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি এক একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকটা খেতে বসেছে। তার জিভে জল আসে। ভিখিরিও এমন সময় চাইলে কিছু খাবার পেত, কিন্তু তাকে হ্যাঁ তো কেউ ভিক্ষে দেবে না। ইচ্ছে করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে। তার জিভে জল আসে। ভিখারিরাও এই সময় চাইলে কিছু খাবার পেত, কিন্তু তাকে কে কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না। একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফুলে আছে। সে ভাবলো পেয়ারা। পট পট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখলো পেয়ারা তো নয়, পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি? তবু খিদের চোটে সেই লেবুগুলোকেই নখ দিয়ে চিড়ে রস চুষে চুষে খেতে লাগলো। একটু নুন থাকলে তবু ভালো হতো। দাঁত টুকে গেল একেবারে। আর একটা বাড়ির পিছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে। একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়, কোনো রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায়। এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে কলেজে পড়াশোনা করেছে, এখনো রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতন। এখন চেহারাটা বড় হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে নাকি? কোনোদিন মানুষ ধরে ধরে খাবে? না না, এরকম করলে চলবে না, তাকে মানুষই থাকতে হবে। কিন্তু খাবার তো জুটছে না। রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ে চোটে আগুন হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে পেয়েই বলেছিলেন, দূর হ, দূর হয়ে যা। ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস আমাদের? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করে না। তার গলার আওয়াজও বদলে গেছে। ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজার বাইরের থেকে তালা বন্ধ। এই যে এইখানে এবার ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজার বাইরে থেকে তালা বন্ধ। ভিতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল। দরজা ঠেলে মাথা নিচু করে ভিতরে ঢুকলো। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারদিকে দেওয়াল ঘেরা। রণজয় সেটার ভিতরে ঢুকতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো। কুকুরটার কাছে আসতেই রণজয় সেটার চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়েই কুকুরটা কেই কেই করতে করতে দূরে পালিয়ে গেল খুব ভয় পেয়ে। কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার চার পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে পড়ে কুকুরটা কেই কেই করে দূরে পালিয়ে গেল খুব ভয় পেয়ে। বাড়ির আর কোনো মানুষজন নেই। রণজয় খুঁজতে লাগলো রান্নাঘরে খাবার দাবার কিছুই নেই। কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়িকুড়ি ঘেঁটে চাল আর ডালও পাওয়া গেল। রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে। রণজয় উনুন ধরিয়ে ফেললো খানিকটা চেষ্টা করে। রান্নাটা রান্না টান্না সে কখনো করেনি, কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা করে চাল আর ডাল ঢেলে দিল। এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজও ছেড়ে দিল তার মধ্যে, নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে রাখতে পারছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা। সামনে বসে থাকলে আরো বেশি খিদে পায়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো, অন্য একটা ঘরে এসে শুয়ে পড়লো খাটের উপর। উফ, কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়। তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফোটবার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। রণজয় একটুক্ষণ মাত্র শুয়েছিল, তারপরে খুটখাট শব্দ হলো বাইরে।
এই রে, বাড়ির লোকেরা ফিরে এসছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্না ঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে? ফিসফিস করে কারা যেন কথা বলছিল। রণজয় দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো পড়ল ঘরের মধ্যে। এই রে, অন্য গ্রহের অধিবাসীরা কি এখানে রণজয়কে খুঁজতে এসেছে? অধিবাসীরা, অন্য গ্রহের অধিবাসী, অধয়সে বয়াকা দন্তস্বয় দীর্ঘ, অধিবাসীরা কি রণজয়কে খুঁজতে এসেছে? রণজয় ঠিক করলো, তাহলে দরজার খিলটা খুলে দিলে ওরা মাথা ফাটিয়ে দেবে। কিন্তু কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকে অন্য গ্রহের দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ। দেখলেই বোঝা যায় এ বাড়ির লোক নয়, চুরি করতে এসেছে। মাঝখানে আর একটা দরজা খোলা ছিল। রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে। লোকে দুটো সারা ঘরে আলো ফেলে দেখে দাঁড়িয়ে রইল অন্ধকারে। কি করলো? মাঝখানে আরেকটা দরজা খোলা ছিল, রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়ে রইল অন্ধকারে লোকে দুটো হবে না, লোক দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে, তারপর দেয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড়লোক কারুর নয়, সাধারণ বাড়ি। চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসেছে। দন্তস্ব বয়রের দন্তনয়াকার তালবস্য। আগে চোরের কথা শুনলে রণজয় ভয় করতো, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কি যেন একটা ঝনঝন করে নিচে পড়লো। চোর দুটো ফিসফিস করে যাচ্ছে। খানিকটা বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানের দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হয়ে হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরল তার মুখ। এ ঘরের বিছানা পাতা ছিল, সেটা বালিশের তোয়ালে দিয়ে ওর মুখটা বেঁধে ফেললো। একটা বালিশের তোয়ালে দিয়ে মুখটা বেঁধে ফেললো, তারপর চাদর দিয়ে হাত পা বাঁধলো ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে চোরটার যেন চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরেছে। একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে। এখন সে কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার ছোট হাতুড়ি, একটা করাত রেখেছিল পাশে। বালতি না, সরি, বয়াকার টয়াকার লসি, বাটালি এক ধরনের মানে ইনস্ট্রুমেন্ট আর কি, শার্প উইপন কোনো। বাটালি, ছোট হাতুড়ি, একটা করাত, এই তিনটে উইপন নিয়ে ওরা এসেছিল। বাটালি, হাতুড়ি, করাত। রণজয় টুকটাক করে একটা সরিয়ে নিচ্ছে। লোকটা করাতটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না। খুব অবাক হয়ে বলল, আরে! তারপর হাতুড়িটা পেল না। তখন ফিসফিস করে ডাকলো, ওই হেবো, হেবো, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? মানে একটা চোরের নাম হেবো ছিল। কোনো সাড়া নেই। চোরটা আবার ডাকলো, এই হেবো, হেবো, কোথায় গেলি? রণজয় চোরটার মাথার চুল ধরে পেছনের থেকে একটু টান দিল। লোকটা উহ বলে পিছনে ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগের চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ের জোরও বেশি। রণজয় তাকে দেখেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পিছন দিকে উল্টে পড়ে গেল। বুক আহ, বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতো। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবলো, যাক, ভালোই হলো। এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে লাভ কি? কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবলো, এই মরলাম না তো এখনো? ব্যথা করছে না? চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে। রণজয় একখানা এক না এক টানে
ছুরিটা তুলে ফেললো। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখলো, তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে রবারের মতো শক্ত। রক্তের ফোয়ারাগুলো অনেকগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে। রণজয় পটপট করে টেনে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো হাত থেকে। আ করে চেঁচিয়ে উঠল, পালাবার শক্তি নেই। তাহলে রক্তটা কি হয়েছিল? রক্ত ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতো, রক্তের ফোয়ারাগুলো কতগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছিল তার বুক থেকে। রণজয় সেগুলো পটপট করে টেনে ছিঁড়ে দিল। লোকটা এবার ভয় পেয়েছে, টর্চ খসে পড়লো হাত থেকে। করে চেঁচিয়ে উঠলো, পালাবার শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দুহাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। এবার এইভাবে তুলতে যাচ্ছিল, আবার সেইভাবে তুলতে যাচ্ছিল, কিন্তু আর একবার ওই রকম ছুঁড়লো লোকটা। লোক ছুঁড়লে লোকটার একটা হাড় আস্ত থাকবে না। রণজয়ী চোরটারও মুখ হাত পা বাঁধলো, বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরেই রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে যাচ্ছে নাকি? না, পোড়েনি, সবেমাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেললো, আর থালাটায় ঢালা হলো না। হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতের রান্না তো অপূর্ব স্বাদ লাগলো। পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তি করে ঢেঁকুর তুললো একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে। বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়। চোর দুটো এক এক একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুজছে। এবার রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয়ই একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়ের। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো। তারপর একটা চিঠি লিখলো। মহাশয়, আমা আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি আমি। হঠাৎ এই সময় না এলে ওরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। ইতি নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইট লিখেছে, হর্ষইট, ইট চাপা দিয়ে রাখলো রণজয়। আপন মনেই বলল, দেখা যাক এর পরেও ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ির থেকে। যদিও সে জন্তু না, এইটাও কোয়েশ্চেনে হতে পারে। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ির থেকে। যদিও সে জন্তু নয়, তবুও এখন আর তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। যদিও সে জন্তু নয়, তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু না, তবু এখন তাকে জঙ্গলে ফিরে যেতে হবে।